স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। ভেজাল খাবার নিয়ে চারদিকে যখন আলোচনা সমালোচনার ঝড়, তখনই চলে এসেছে সংযমের মাস। এবার পুলিশের নজরদারিতে রাজধানীতে অন্তত দেশি ফল নিয়ে ভোক্তাদের সংখ্যা কিছুটা কমেছে। তবে এরই মধ্যে আবার ঈদের কেনাকাটার লেনদেন নিয়ে নতুন এক আশঙ্কা জনমনে। তাই চোর, ডাকাত, ছিনতাইকারী প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর জোরালো পদক্ষেপের দাবি সবার। এসব নিয়ে আজকের আলোচনা নিরাপদ সংযম। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার বেনজির আহমেদ, আছেন ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক জুলফিকার আলী মানিক, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি প্রোগ্রামের সাবেক পরিচালক ডক্টর AI মাহবুবুদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের। গত কয়েকদিন ধরে মিডিয়াতে যেটি বেশ আলোচিত, ফলে ফরমালিন এবং ভেজাল খাবার নিয়ে আপনাদের অভিযান। তো আমার প্রশ্নটা আপনার কাছে যে পুলিশকেই কেন এই ভেজাল খাদ্য ধরার অভিযানে নামতে হলো? তাহলে কি যাদের এটা দায়িত্ব তারা কি ব্যর্থ? পুলিশকে কেন নামতে হলো আমি জানি না। এই প্রশ্নটা অনেকে করছেন, কেন করছেন এটা? পুলিশ এই ভেজাল অভিযানের যদি করে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা নেই, মানে তাহলে একটু বলে রাখি, যেমন ভেজাল খাবার প্রতিরোধের দায়িত্ব বিএসটিআইয়ের, ফল না অবশ্যই। তার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, আমাদের জেলা প্রশাসন আছে, সিটি কর্পোরেশন, পরিবেশ, অনেকের দায়িত্ব রয়েছে, অনেকেই আছেন। মূল দায়িত্বটা মূলত স্থানীয় সরকার পর্যায়ের। এখানে আমরা জানি যে সিটি কর্পোরেশনগুলো, তারপরে শহরে যে মিউনিসিপ্যালিটি আছে, এদের মূলত এই দায়িত্বটা। এবং এখানে কিন্তু কাজ করার জন্য স্যানিটারি ইন্সপেকশন নামে একটা পদও রয়ে গেছে। আমার মনে হয় ওভার দি ইয়ার্স এই সমস্ত পদের সঙ্গে এদের যে চাকরির যে ডিমান্ড, এটা বোধহয় এখন অসঙ্গতিপূর্ণ হয়ে গেছে, যেই কারণে এরা বোধহয় এখন খুব একটা কার্যকর হচ্ছে না এই বিষয়ে। লোকবলের অভাব বলছেন? আমি বলবো যে হয়তো লোকবল, তারপরে ক্যাপাসিটির বিষয় আছে, দক্ষতার বিষয় আছে, তো অনেক বিষয়ই আছে এগুলোর সঙ্গে জড়িত। এটা বোধহয় স্থানীয় সরকাররা তারাই বোধহয়, আমার মনে হয় সময় এসছে দে শুড হ্যাভ আ কি বলে স্টক টেকিং, যে কেন তাদের এই স্যানিটারি ইন্সপেক্টর বা তাদের দায়িত্বটা তারা কেন এখন আগের মতো করে প্রতিপালন করতে পারছে না, বা বর্তমান চ্যালেঞ্জ তারা কেন নিতে পারছে না। এটা বোধহয় স্থানীয় সরকারের যারা আছেন তারা বিষয়টি, আমাদের সময় এসছে তাদের বিষয়টা ভালো করে যাচাই করে দেখার। আর আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে, যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে স্থানীয় সরকারের কাছে দেওয়া এই বিষয়টি, এটা কিন্তু ভালো একটা বিষয়। কারণ স্থানীয় সরকারে যারা কাজ করেন, এই যে পৌরসভার মিউনিসিপ্যালিটির মেয়র আছেন, কাউন্সিলর আছেন, এটা জনগণ থেকে আসেন, একেবারে স্থানীয় লোকেরা, নেতৃবৃন্দ এরা যারা আছেন, তারা কিন্তু জনগণের ভোটে আসেন, ওই শহরের ওই এলাকার মানুষ তারা। ফলে তাদের সঙ্গে কিন্তু মানুষের কানেক্টিভিটিটা অনেক বেশি স্ট্রং। এবং সেক্ষেত্রে তারা যেহেতু স্থানীয় পর্যায়ে এই কাজটি করেন, এই যে বাজারে যে সমস্যা যেগুলো আছে, যে ভেজাল খাদ্যদ্রব্যের যে সমস্যা, তারা যদি চেষ্টা করেন, আমি মনে করি ভালোভাবে তারা মোকাবেলা করতে পারেন। এখন আমাদের দেশে অনেকেরই এখন এই মুহূর্তে দেশে অনেক আইন হয়েছে এবং অনেকের কাছে রেসপন্সিবিলিটি এটা রয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে এইটা যে সবাই কাজও করছে না। আমি বলবো যে কাজ করছে না তা কিন্তু না। আমরা দেখেছি মোবাইল কোর্ট হচ্ছে, বিএসটিআই বিচ্ছিন্ন চেষ্টা করেছে, তো সবাই চেষ্টা করেছে, কিন্তু তারপর কাজটা আসলে যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হচ্ছিল না। তো আমরা মনে করলাম যে এই চ্যালেঞ্জটা এই পর্যায়ে পৌঁছেছে যখন বড় কিছু একটা করা দরকার। এবং সে কারণে আমরা কিন্তু সবাইকে নিয়েই, এই যে যারা আপনি যাদের নাম বললেন, এর আগে আমরা দেখেছি যে পুলিশ তাদের সহায়ক ফোর্স হিসেবে কাজ করছে, কিন্তু এবার পুলিশই মূল চালকের আসনে বসে। আমরা দেখেছি যে মনে হচ্ছে যে বিচ্ছিন্নভাবে না করে সবাইকে নিয়ে উই মাস্ট কাম ইন এ ভেরি বিগ ওয়ে, এবং সেটাই আমরা করার চেষ্টা করেছি। এবং আমরা বলবো যে এর ফলে যেটা হচ্ছে সারা দেশব্যাপী এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। আপনি শুনে খুশি হবেন, যখন আমরা প্রথম শুরু করি গত মাসের 11 তারিখে, সেদিন রাত্রে আমরা 118টি ফলের ট্রাক জব্দ করে 13টি ফলের ট্রাক ধ্বংস করেছিলাম আমরা। কিন্তু ইদানিং দেখছি আমরা অনেক কমে গেছে, কোনোদিন রাতে আমরা পাইও না। তাহলে কি মানে ফরমালিন মেশানো ফলের পরিমাণই কমে গেছে আসা? রাইট। এবং আমাকে তো অনেক নাগরিকরা বিভিন্ন ধরনের সভা সমিতিতে বা অনুষ্ঠানে আমাকে বলেন যে মাছিরা আবার ফিরে আসতে শুরু করেছে, আম আবার পচতে শুরু করেছে। তো আমার মনে হয় যে এটি আমরা আশা করব যে শুধুমাত্র যে এই যে আমরা একটা অভিযান করেছি, এতে সীমাবদ্ধ না থেকে দরকার। আমি একটু যাচ্ছি, ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর মাহবুবুদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে আসার জন্য। যেটি হচ্ছে যে কথা হচ্ছিল খাবারে ভেজাল এবং ফরমালিন বা বিষাক্ত কেমিক্যাল মিশানো নিয়ে পুলিশ যে অভিযান চালাচ্ছে, আপনার কাছে যেটি আমার জিজ্ঞাসা সেটি হচ্ছে যে এই যে খাবারে যারা ক্ষতিকর রাসায়নিক মেশাচ্ছে,
তারা তো জানি যেটা পরিণতি কি। এই অপরাধটা কি তারা জেনে শুনেই করছে নাকি সচেতনতার অভাব? মানে একজন অপরাধ বিজ্ঞানের বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে তাদের মনস্তত্ত্বটা কি। এটা মূলত একটা অর্গানাইজ ক্রাইম। এটা যে কেবল আমাদের এখানে ঘটছে তা না, প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও ঘটছে, এবং এগুলোর উপরে এতবার লেখা হয়েছে, খবরের কাগজে এতবার প্রতিবেদন এসছে, সেইখানে আমাদের এটা ধরে নেওয়ার কোনো কারণেই নেই যে এখানে সচেতনতার অভাব। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো একটা সুসংবদ্ধ একটি অপরাধ। মানে সচেতনতার অভাব নয়, তারা অপরাধী, মানে অপরাধ জেনে। এই যে সম্প্রতি আইন পাশ হলো, আমরা দেখলাম মানে খসড়াটা অনুমোদন হলো, ফরমালিন নিয়ন্ত্রণ আইন, সর্বোচ্চ বিধান রাখা হয়েছে যাবজ্জীবন, মৃত্যুদণ্ড আমরা দেখিনি। তো এটা কি আপনি এই আইন কি যথেষ্ট মনে করেন এই এই অপরাধ দমনে? আসলে মৃত্যুদণ্ডের ব্যাপারটা যদি নিয়ে আমরা আলোচনা করি, তো দেখতে পাবো পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে মৃত্যুদণ্ড বিরোধী। না, মৃত্যুদণ্ডটা এখানে প্রসঙ্গ না, আমি বলছি যে যেটা হয়েছে আইন, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, ওটা এই আইন যদি প্রয়োগ হয় যথেষ্ট মনে করেন কিনা? মানে অন্তত আগের থেকে ভালো, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া সম্ভব। অবশ্যই। মানিক ভাই, আমি যাচ্ছি অন্য প্রসঙ্গে, এই যে রমজান মাসের নিরাপত্তা প্রসঙ্গে। আগে আমরা দেখেছি গত কয়েক বছরে যে র্যাবের চেকপোস্ট থাকতো রাস্তায়, এবার প্রায় 1 দশক পর পুলিশের চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি। র্যাব সরাসরি মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বটা পালন করছে না, পুলিশ করছে। তো একদিকে পুলিশ এই ফরমালিন অভিযানও করছে, তারপর চেকপোস্ট করছে। মানে আপনি কি মনে করেন যে পুলিশের জন্য এটা একটু বাড়তি চাপ হয়ে যাচ্ছে এই এতগুলো কাজ একসঙ্গে করা? না, একটা হচ্ছে যে মানে আমি যেভাবে দেখি যে খুব ওভারঅল দেখলে যে আমাদের যে জনসংখ্যা সারা দেশে, সেই হিসেবে ইভেন ঢাকা শহরের, এই ছোট শহরের এত পপুলেশন, পুরো ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার জন্য যেই পরিমাণ লোকবল, যেই পরিমাণ লজিস্টিক, সেটার যেমন অভাব আছে, আবার সেটা হচ্ছে যে অনেক সময় কমিটমেন্টের কোশ্চেনও ওঠে। সো সব কিছু মিলে এই জিনিসটা খুব সহজ কাজ না। আর র্যাবের যে ইস্যুটা, র্যাবের অনুপস্থিতি, সেটা আমরা নারায়ণগঞ্জের ইনফ্যাক্ট 7 মার্ডারে যখন র্যাবের বিরুদ্ধে আঙ্গুলটা উঠলো যে তাদের সম্পৃক্ততা, তখন থেকেই পুরো দেখা গেল যে র্যাবের অনুপস্থিতি বিভিন্ন জায়গায়, মানে প্রতিদিনের আইন শৃঙ্খলা ওই রক্ষা ঘটনার পর র্যাব কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা প্রতিদিনের মানে ইয়েগুলো থাকছে না। সো এখন পুরো রেসপন্সিবিলিটি, মানে আমি সাধারণভাবে এবং সাংবাদিক হিসেবেও যেটা বুঝি, র্যাব একটা এলিট ফোর্স বটে, বাট সেটাও পুলিশেরই একটা পার্টের মতোই সে কাজ করে। ইটস সো তার কমান্ডের ইয়ের মধ্যে, মানে আমি যতটুকু যদি ভুল না হয়ে থাকি, যে আইজিপি হিজ এ বস অফ দ্য হোল ইয়ে। সো সেই জায়গাটায় এখন র্যাবকে কখন কিভাবে কাজে লাগাবে, সেটা ডেফিনেটলি সেটা পলিসি মেকিং লেভেলে, যেহেতু এখানে নারায়ণগঞ্জের পরে একটা বিতর্ক র্যাবকে নিয়ে উঠেছে, এবং বিতর্কটা একেবারে খুব সামান্য বিতর্ক না, জিনিসটা খুবই গুরুতর। সো এখন পুলিশের শোল্ডারে ডেফিনেটলি তার, মানে ওদের কাঁধে হচ্ছে তার অনেক বেশি রেসপন্সিবিলিটি এই রোজা এবং ঈদের সময়ের ল অ্যান্ড অর্ডার। কারণ হচ্ছে যে এই সময়টায় ক্রাইম বাড়ার একটা প্রবণতা থাকে, তার একটা বড় কারণই হচ্ছে সবারই অতিরিক্ত টাকা কামানোর একটা ঝোঁক থাকে, এবং এইটা করতে গিয়ে দুর্নীতি এবং অপরাধের আশ্রয় নেয়। এখন সেই জায়গাটায় র্যাব কি নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আবার যোগ দেবে কি রাখবে বা দরকার হবে, সেগুলি ফোর্স তারা ঠিক করবে। বাট ডেফিনেটলি এইটা পুলিশের একার পক্ষে কতটুকু সামাল দেওয়া সম্ভব সেটা ওনারা সবচেয়ে ভালো বুঝবেন। বাট মানুষের দাবি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেফিনেটলি ল অ্যান্ড অর্ডার শুধু রোজা বা ঈদ বলে না, সব সময়। কিন্তু যেই চ্যালেঞ্জটার সামনে আমি অনেক বেশি মনে করছি, সেটা হচ্ছে ঈদকে কেন্দ্র করে যে একটা মানুষের ঢাকার বাইরে যাবার যে একটা স্রোত তৈরি হয়, সেক্ষেত্রে ট্রাফিক, কালোবাজারি, টিকিট নিয়ে, এবং মানুষের এই যে দুর্ভোগ, হয়রানি এবং রোড অ্যাক্সিডেন্ট থেকে মানুষকে মুক্ত রাখা, এই জিনিসগুলিতে অনেক বেশি, এই ম্যানেজমেন্টটা খুব জরুরি। এই ম্যানেজমেন্ট হলে হবে কি সবাই শান্তিতে থাকবে। আপনার কথার প্রসঙ্গ ধরে আমি যাচ্ছি বেনজির আহমেদের কাছে, যেটি বলছিলাম যে পুলিশের কাঁধে এখন অনেক দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা। তার উপর আপনারা যে ভেজাল বিরোধী অভিযান করেছেন, এটা নানা মহল থেকে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, প্রশংসা করেছে। তো ওইটা তো একটা বড় ফোর্সের একটা বড় অংশ ইনভলভ, এবং সবসময় আমরা শুনি পুলিশের জনবল সংকট, জনসংখ্যার তুলনায় পুলিশের লোকবল কম। তো এই কম লোকবল নিয়ে যখন আপনারা মাল্টিটাস্কিংয়ে ইনভলভ হয়ে যান, তাতে কি আপনাদের কাজের কোনো ব্যাঘাত ঘটে কিনা, কোনো আশঙ্কা আছে কিনা? আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে দায়িত্ব রয়েছে in terms of the upcoming বা অনগোয়িং রমাদান অ্যান্ড আপকামিং ঈদ, এটা সম্পর্কে আমরা সচেতন, এবং এইটার চ্যালেঞ্জটা কি সেটা সম্পর্কে আমরা পুরোপুরি উপলব্ধি করি, ওয়াকিবহাল আমরা রয়েছি।
আর এটি যে আমরা পুলিশ কিন্তু অল দি টাইমই মাল্টিটাস্কিং করে, সবসময় করে, বাট আমরা যেটা করি সেটা হচ্ছে যে হ্যাঁ 10টা কাজ করি আমরা একই সময়, কিন্তু আমরা প্রায়োরিটাইজ করি যে কোনটা আমার নাম্বার ওয়ান টাস্ক। এই মুহূর্তে কিন্তু নাম্বার ওয়ান টাস্ক হচ্ছে আমার রমজানের আইন শৃঙ্খলা, রমজানের ট্রাফিক, এবং রমজানের 3 সপ্তাহ পরে হচ্ছে যে ঘরমুখ মানুষের নিরাপত্তা। এবং সেক্ষেত্রে টার্মিনালগুলো, বাস স্টেশন, লঞ্চ টার্মিনাল, তারপরে কি বলে ট্রেন আমরা শুনছি যে রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য আপনারা বুথ বসাচ্ছেন এবং চেকপোস্ট পুলিশের থাকছে। আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটা একটা আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যানিং, যেটা আমরা শেয়ার করেছি সবার সঙ্গে। কারণ হচ্ছে যে সবসময় তো আর ঢাকার প্রবেশ মুখে এই স্থায়ীভাবে চেকপোস্ট করে এগুলো বন্ধ করা যাবে না, এটা একটা স্থায়ী রূপ দেওয়া দরকার। সে কারণে আমরা ঢাকা শহরে এই মুহূর্তে 236টি বাজার রয়েছে। এই বাজারগুলোতে আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটা বুথ স্থাপন করতে চাই, এবং সেই বুথ স্থাপনটা হবে ফরমালিন পরীক্ষা কেন্দ্র, যেখানে আমরা এনগেজ করতে চাই ঢাকার যত প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তাদের ছেলে মেয়েদের, যারা পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করতে চান ভলান্টিয়ার হিসেবে, যারা পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করবে, রাইট। কারণ আমাদের এখন এমন কিট আবিষ্কৃত হয়েছে বাংলাদেশেই সলিউশন, যেটা করতে একবার টেস্ট করলে 1 টাকা খরচ হয়। তো মিনিং যদি একজন স্টুডেন্ট ওখানে তার কাজের ফাঁকে কিটটা নিয়ে একটা বিতর্ক আমরা কিটটা অন্য, সেটা সবকিছু বিতর্ক করলে হবে না। ওইটা হলো যে এটা নিয়ে বিতর্ক নাই, বিতর্ক হচ্ছে যে বিতর্ক তৈরি করা হয়েছে, বিতর্ক নাই আসলে, তৈরি করা হয়েছে। এখন এটা আমরা চাচ্ছি যে ওই স্টুডেন্টরা এখানে যারা কাজ করা পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে কিছু অর্থ উপার্জন করতে চায়, তাদেরকে আমরা সুযোগ করে দিতে চাই। এর ফলে যেটা হবে যে এই আমরা সরাসরি আমাদের এনগেজমেন্টের প্রয়োজন হবে না, বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা এই কাজটা করবে, আমরা পিছন থেকে তাদেরকে সাপোর্ট করব। এবং এতে সুবিধা হবেই, যিনি বাজারে আসছেন তিনি তার ফল, শাকসবজি, মাছ এগুলো ওখান থেকে পরীক্ষা করে নিতে পারবেন। একই সঙ্গে বাজারে যিনি বিক্রেতা, যিনি দোকানি, তিনি তার পণ্যটি দোকানে তোলার আগে পরীক্ষা করে নিতে পারবেন। এবং এতে করে আমরা একটা স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছি। আর পাশাপাশি আমরা রিকমেন্ড করেছিলাম গভর্নমেন্টকে একটা কঠোর আইনের জন্য। মেইন ফল কিন্তু আইন খসড়া একটা অনুমোদন হয়েছে। এখন আমাদের পরবর্তী যেটা সুপারিশ সেটা হচ্ছে একটা ইউনিফাইড একটা আমব্রেলা, যেখানে এই খাদ্য বিষয়ক অনেক এজেন্সি কাজ করে, এগুলো সবগুলোকে একটা আন্ডারে নিয়ে আসা, লাইক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের খাদ্য সমস্যা, ড্রাগও কিন্তু সমস্যা আছে। ওই যে ওষুধে ওজন কম দেয়, ওষুধের কম্পোনেন্ট যেগুলো ঠিক মতো থাকে না, তো ফলে এইগুলো অনেক কিছু ভেজাল ওষুধ আছে। তো ফলে নিম্নমানের ওষুধ আছে, সেইগুলো নিম্নমানের ওষুধ মানে এটাই, মানে আপনার যেগুলো ভিতরে যে ইয়া থাকবে, কেমিক্যালগুলো থাকবে, ইউনানি আয়ুর্বেদিক নামে অনেক কিছু আছে। তো এইগুলো এন্টায়ার ফুড এবং ড্রাগটাকে একটা আমব্রেলার নিচে আনা দরকার, এবং সেই আমব্রেলা থেকেই মূলত এই কাজগুলো এখন, যেহেতু বিচ্ছিন্নভাবে এর একটা রেসপন্সিবিলিটি, ওর একটা রেসপন্সিবিলিটি, এভরিবডিজ রেসপন্সিবিলিটি, নোবডিজ রেসপন্সিবিলিটি, বিষয়টা এখন ওরকম হয়ে গেছে। তো সেই জন্য আমাদের একটা ইউনিফাইড একটা আমব্রেলা দরকার, সেটাই আমরা সুপারিশ করছি গভর্নমেন্টকে। প্রথম ধাপটা অর্জিত হয়েছে, একটা কঠোর ফরমালিন আইন তৈরি হয়েছে, যেটা আমরা নিয়ন্ত্রণে কাজে লাগবে। দেশব্যাপী মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, সারা দেশব্যাপী আপনারা দেখেছেন যে এই অপারেশনটা বহুজনের পরিচালিত হয়েছে। গ্রামের মানুষের এখন জানে এটা অন্যায় কাজ। ব্যবসায়ীরা কিন্তু আমাদের সঙ্গে এসে সংহতি প্রকাশ করে গেছেন, একটা ক্ষুদ্রাংশ ব্যতীত, যে আমরা চাই ফরমালিন মুক্ত বা ভেজাল মুক্ত ব্যবসা করার জন্য। সো আমি মনে করি লট হ্যাজ বিন অ্যাচিভড, এবং আরো অনেক কিছু আমাদের করার। অবশ্যই আমরা একটা বিরতি নিয়ে আসি, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সম্প্রতি নারায়ণগঞ্জের 7 খুন, তার পরবর্তীতে আরো কয়েকটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনাতে আমরা দেখেছি। মানিকগঞ্জে একটা ঘটনা ঘটলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে মানুষের আঙ্গুল উঠেছে, এবং অভিযোগের অনেক রকম অভিযোগ আমরা শুনতে পেয়েছি, গণমাধ্যমে দেখেছি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যখন এরকম অভিযোগ উঠে, তখন সাধারণ মানুষ কি তাদের উপর আস্থা হারিয়ে ফেলে, এবং এতে কি কোনো নিরাপত্তাহীনতার মানে একটা বোধ সৃষ্টি হয় কিনা? এটা কিন্তু খুব মজার ব্যাপার। এটা দুদিক দিয়েই কিন্তু ঘটে। একটা হচ্ছে যে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাই আমার যখনই প্রয়োজন হয়, এবং সেখানে আমার একটা আস্থা থাকে বলেই আমি যাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম নানা রকম কিন্তু এর বিপরীতটাও আমরা দেখি। ধরেন ছিনতাইয়ের শিকার হলো, মানুষ রিপোর্ট করে না পুলিশে, আমরা যখন জিজ্ঞেস করি কেন করেন না, বলে গিয়ে লাভ হবে কি, এরকমও শোনা যায়। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই সমস্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে ওরকম একটা ধারণা আছে যে গিয়ে হয়তো কোনো লাভ হবে না,
মানে আমি গিয়ে কি করব, এরা মানে দুর্নীতি পরায়ণ, সুতরাং আমার গিয়ে কি হবে। এই দুটো টানা পড়েনেই কিন্তু এই পুলিশের সাথে আমাদের সম্পর্কটা তৈরি হয়। আমরা আস্থা হারাই, আবার ঠিক আমার প্রয়োজনে আমি পুলিশের কাছে যাই, এবং গিয়ে যখন আসলে কাজটা হয় তখন কিন্তু আমি আবার আমার এই অ্যাটিটিউডটাকে পাল্টাই। এটাও কিন্তু আমরা দেখেছি যে সারা পৃথিবী জুড়ে পুলিশের ব্যাপারে এরকম একটা ঘটনা রয়ে গেছে। কোথাও হয়তো অনাস্থার পরিমাণটা বেশি, কোথাও কম। আমি একই প্রশ্ন নিয়ে যাব বেনজির আহমেদের কাছে। আপনি কি বলবেন? মানে একই প্রশ্ন আপনার কাছে রাখছি। এই যে মানুষ বিভিন্ন অভিযোগ উঠেছে, এই যে আস্থা হারিয়ে ফেলছে, আর এই ইমেজ পুনরুদ্ধারে আপনারা কি করবেন? এটা এই যে নারায়ণগঞ্জের যে ঘটনা বা মানিকগঞ্জ যেটা আপনি বললেন, আমি এগুলো বলবো যে র্যাবের যে এক্সিস্টেন্স প্রায় 10 years, তার মধ্যে দুটো ঘটনা, এটা তো দুটো ঘটনা তার 10 বছরের অ্যাচিভমেন্টকে ম্লান করে দেবে। আর এটা কি দুটো ঘটনা যদি এত স্ট্রং হয়? না, আবার প্রশ্ন আছে আরেকটা, আর এটা কি তার বাহিনীর ঘটনা না ব্যক্তির ঘটনা? না, ব্যক্তিটা যখন বাহিনীকে বুঝতে হবে এটা, যে এটা যে যারা করেছে তারা কি এটা কি তার বাহিনী এটাকে ওন করে, না সে ব্যক্তির রেসপন্সিবিলিটি এটা। এবং দেখতে হবে যে আবার কি ঘটনা ঘটার পরে তাদের এটাকে কাভার আপ করার চেষ্টা করা হয়েছে, নাকি এটা যাতে করে সুষ্ঠু একটা কিছু একটা মানে ন্যায়ত বিচার হয় সেটা করার চেষ্টা করা হয়েছে। দেখতে হবে ওই অ্যাপ্রোচে। এখন যারা এই কাজগুলো করেছে যারা দেখা গেল যে এটা কাভার আপ করার চেষ্টা করা হয় না, ডিফেন্ড করার চেষ্টা করা হয় না, বরঞ্চ যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদেরকে আইনের মুখোমুখি করা হচ্ছে। এবং এটা কিন্তু এন্টায়ার বাহিনীর কোনো বিষয় না, এটা ব্যক্তির বিষয়। সো ব্যক্তির কর্মকাণ্ডের জন্য বাহিনীর যেটা অ্যাপিল বা বাহিনীর যে ইমেজ সেটা এন্টায়ারলি ড্যামেজ হয়ে যাবে, এটা আমরা মনে করি না। তবে যেটা হলো এই যে হ্যাঁ, এই ধরনের ঘটনা তো অবশ্যই অনাকাঙ্ক্ষিত, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যদি তারাই নিজেরাই আইন শৃঙ্খলা ভঙ্গ করেন সঙ্গত কারণে, তাদের কাজের ক্ষমতা, তাদের যে অ্যাকসেপ্টেবিলিটি টু দ্য পিপল, এটা তো অবশ্যই করুড হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যারা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজ করি তাদের এই বিষয়ে অনেক অনেক বেশি কসাস থাকা দরকার। তবে এটিকে দেখতে হবে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে, বাহিনীর বিষয় হিসেবে না। আরেকটা বিষয় এখানে আছে যে ধরেন একটা বিষয় যে পুলিশ বা র্যাব যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইয়েতে আছে তাদের বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, যে কোনো অভিযোগই উঠুক, সেটা আপনারা কতটা সিরিয়াসলি নেন? মানে শাস্তি পুলিশের বলেন বলেন কি প্রক্রিয়াটা কি? আমরা দেখি যে প্রত্যাহার করে নেওয়া এটা হয়। বহুমুখী প্রক্রিয়া আছে, একটা প্রক্রিয়া শুধু না, বহুমুখী প্রক্রিয়া আছে। কারণ আমরা এত বিভাগীয় শাস্তির বিষয় আছে, হ্যাঁ, তো সেটা বিভাগীয় শাস্তি আমরা দিয়ে থাকি। ইভেন কখনো কখনো তো আমরা যেরকম 8-10টা ক্রিমিনালের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা রুজু করি, আমাদের লোক অন্যায় করলেও কিন্তু যদি ফৌজদারি আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি ব্যবস্থাই গ্রহণ করি। আজ সকালেও কিন্তু একজন কনস্টেবলের বিরুদ্ধে তার কাছে সে ফৌজদারি আইন ভঙ্গ করেছে, তার বিরুদ্ধে মামলা দিয়ে আমরা আদালতে প্রেরণ করেছি। এরকম ঘটনা আমরা চলমান প্রক্রিয়া চলছে। এটা চলছে। আমরা যেটা বলতে চাই যে এক্ষেত্রে আমরা কোনো রকম কোনো লুকোছাপার বিষয় করি না, কারণ আমরা মনে করি যে পুলিশের মধ্যে বা ল এনফোর্সের মধ্যে কেউ কোনো অপরাধ করলে যদি সেটাকে কাভার আপ করা হয়, র্যাপ আপ করা হয়, তাহলে এটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতি রক্ষা করা কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা শৃঙ্খলার বিষয়টা সবসময় টপ প্রায়োরিটি দিয়ে থাকি। মানে এই যে সম্প্রতি নারায়ণগঞ্জে 7 খুন হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন কলকাতায় গ্রেপ্তার হলো, এবং এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন শীর্ষ সন্ত্রাসী কলকাতায় গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে তারা নির্বিঘ্নে অনেক দিন ধরেই আছেন, এরকম অনেক আছে। তো এই যে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার যে উদ্যোগ নিচ্ছে সেটা যথেষ্ট, নাকি আরো কি করা উচিত বলে মনে করেন? এখন পর্যন্ত কিন্তু মানে যদিও আমাদের একটা আপনার মানে ফিরিয়ে আনার একটা চুক্তি ভারতের সাথে বাংলাদেশের রয়েছে, যে দুই পক্ষেই তার বন্দি বিনিময় চুক্তির, কিন্তু এই চুক্তির কোনো ফসল কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ঘরে তুলতে পারিনি, মানে এরকম কোনো উদাহরণ নেই। এখন নূর হোসেন হচ্ছে সাম্প্রতিক সময়ের আলোচিত অভিযুক্ত, যেহেতু নারায়ণগঞ্জের 7 মার্ডার নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সেই এপ্রিলে ঘটনার পর থেকে, কিন্তু এর আগেও আমরা মানে আমাদের অনেক শীর্ষ সন্ত্রাসীকে আমরা দেখেছি, মানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে যে ভারতে আছে এবং তাদেরকে আনার জন্য চেষ্টা, কিন্তু কোনোটাই সফল হয়নি। তো এখন সফল না হওয়া এটা হচ্ছে কূটনৈতিক তৎপরতার একটি ব্যাপার, সেখানে ভারতের পার্টে ভারতের নিজস্ব লিগ্যাল ব্যাপার, লয়ের ব্যাপার আছে, তার নির্বাহী বিভাগের সিদ্ধান্তের ব্যাপার এবং বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার একটি ব্যাপার। কিন্তু যেই জিনিসটি আমার কাছে সবচেয়ে লাগে যে আপনি দেখেন যে নূর হোসেন পালিয়ে যেতে পারলো কি করে, দ্যাটস দ্য বিগ কোশ্চেন। আপনার অপহরণের 3 দিন পরে যখন মামলা পর্যন্ত হয়ে গেছে এবং 6 জনের মধ্যে তিনি হচ্ছেন প্রধান আসামি, থেকেই নূর হোসেনের নাম আসছে। হ্যাঁ, এবং শুরু থেকেই নাম আসছে একদম ভেরি বিগিনিং, অপহরণের ঘটনার কিছু
বাট 3 দিন পরে সে পালিয়ে যেতে সক্ষম হলো বর্ডার পার হয়ে, ইভেন অ্যালার্ট, ইন্টারপোল সবকিছু, বাই দিস ইজ ওয়ান। এবং আপনি আরো আগে যান যে আবুল কালাম আজাদ একজন যুদ্ধাপরাধী যার অনুপস্থিতিতে শেষে বিচার করেছে ট্রাইব্যুনাল, তারটাও কিন্তু জানা যে আমরা জানি যে তার বিরুদ্ধে ওয়ারেন্ট হচ্ছে, হচ্ছে, এবং সে কিন্তু দিব্যি সব চোখকে ফাঁকি দিয়ে সে পালিয়ে চলে গেল। সো এই জিনিসগুলি হচ্ছে যে মোর অ্যালার্মিং, যে কিভাবে আপনি আইন শৃঙ্খলার জালকে ফাঁকি দিয়ে চলে যেতে পারেন যখন অলমোস্ট সবকিছু সবাই জানে যে এই লোকটির বিরুদ্ধেই সবাই আঙুল তুলছে, বা আদালত তাকে ধরার জন্য বলছে, বা কেউ মামলা করে বলছে যে সেই হচ্ছে প্রধান অভিযুক্ত। সো জিনিসটা চ্যালেঞ্জগুলি আরো বড় হয়ে ওঠে। আজকে যদি নূর হোসেনকে তখনই, আমি শিওর যে হয়তো পুলিশের অনেক অফিসার আমার সাথে আর্গু করে বলেছেন যে কাউকে গ্রেফতার করা হবে কি হবে না সেটা ইনভেস্টিগেশনে, ফাইন্ডিংস, অনেক কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে। নজরদারির মধ্যে থাকার কথা, normal হ্যাঁ, practice-এ। নজরদারি এক হচ্ছে, নজরদারিতে থাকার কথা। 2 নাম্বার হচ্ছে ওই আর্গুমেন্টের উল্টা চিত্রও আমরা দেখি যে কারো বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ তৈরি হওয়ার আগেই তাকে ধরে জেলেও ঢুকিয়ে দেওয়া হয়, রাইট? সো সব ধরনের চর্চাই এই সোসাইটিতে আছে। সো এমন নয় যে একটা সিঙ্গেল ডিসিপ্লিন এখানে মেনটেন করা হচ্ছে। সো কোশ্চেন হচ্ছে যে এখন নূর হোসেনকে নিয়ে আসাটা কেন খুব গুরুত্বপূর্ণ, বিকজ অফ এই মার্ডারটা আমি নিজে পার্সোনালি কভার করেছি বলে আমি বলি। এই মার্ডারটা হচ্ছে গিয়ে খুবই দুঃখজনক বাট খুবই ইন্টারেস্টিং একটি কেস, এই জন্য যেটার সাথে ল এনফোর্সিং এজেন্সি, স্পেশালি র্যাবের মতো একটা প্রতিষ্ঠান যেখানে 3 জন অফিসার ডিফেন্স থেকে আসছে, তাদের ইনভলভমেন্টের অভিযোগ, এখানে লোকাল পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রোল এবং তাদের ফেইলিয়ারের ব্যাপারে অভিযোগ উঠেছে, অ্যান্ড দ্য পলিটিশিয়ানস, রাইট? সো আপনি দেখেন যে কত জটিল একটা ইনভলভমেন্টের এখানে অভিযোগ। সো দ্যাটস ওয়াই নূর হোসেন যেহেতু প্রাইম অ্যাকিউজ, এবং সেখানে হচ্ছে তার বলাই হচ্ছে যে সে প্ল্যানার, উই ডোন্ট নো, ইটস অভিযোগ। সো আসলে কে প্ল্যানার, সত্যগুলো পুরোটা বের করার জন্য তাকে খুবই দরকার। সো এখানে আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলের তৎপরতাটা খুব জরুরি, যে তাকে ফিরিয়ে আনা। নূর হোসেন ফিরে আসবে। আমি আবার যাচ্ছি একটু বেনজির আহমেদের কাছে অন্য একটা প্রসঙ্গে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে। গতকাল আপনি বলেছেন যে পুলিশ কন্ট্রাক্ট কিলিং করে না, একটা অভিযোগ উঠেছিল গত পরশুদিন ডিবির হাতে নিহত 2 জন, মানে পুলিশ কন্ট্রাক্ট কিলিং করে না, আপনি এটা বলেছেন। তাহলে কি বাংলাদেশে কি কন্ট্রাক্ট কিলিং এর কোনো চল আছে, বা কারা করে? আমার জানা নেই। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে টাকার বিনিময়ে করা হয়েছে কিনা। তা আমাদের ল এনফোর্সরা এই কাজটি করে না, আমি সে কথাই বলেছি যে আমাদের যারা ল এনফোর্সমেন্ট করে তারা এই কাজটি করে না, এবং আমরা আমাদের এই ধরনের কোনো কাজ করা আমরা করি না, বিকজ উই ডিল উইথ দ্য ল। এবং সেখানে আর আমার কাছে যে অস্ত্র যেটা রয়েছে সেটা কিন্তু টু সেফগার্ড দি লাইভস অ্যান্ড প্রপার্টিস অফ দ্য পিপল, নট টু টেক ইট। আমি তখনই নিব, আই উইল টেক ডাউন দি লাইভস, যখন সেটা জনগণের জন্য হুমকি হবে, জনগণের প্রপার্টির জন্য হুমকি হবে, কিংবা রাষ্ট্রের সম্পত্তি বা রাষ্ট্রের প্রপার্টির জন্য হুমকি হবে। এটা আইনে একদম ফ্রেমওয়ার্ক করে দেওয়া আছে কখন আমার কাছে যে অস্ত্র যেটি রয়েছে সেটা আমি কখন ব্যবহার করব। আমরা তখনই শুধুমাত্র ব্যবহার করি যখন এটি আইনসম্মতভাবে করার সুযোগ তৈরি হয়। আদারওয়াইজ আমার অস্ত্রটা কিন্তু টু সেভ লাইফ, নট টু টেক লাইফ। অবশ্যই। জনাব মাহবুবউদ্দিন আহমেদ, 2001 সালে যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্ট থেকে সন্ত্রাস দমনে বিচার বহির্ভূত হত্যা একটি মানে প্রাতিষ্ঠানিক কৌশল হিসেবে আমরা দেখেছি যে দায় মুক্তি পেয়েছিল আমাদের দেশে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস দমনে এই ধরনের পদ্ধতি কি, মানে কতটা কার্যকর? এইসব দায় মুক্তি যে দেওয়া হয়, এটা কি আসলে, বা এরকম বিচার বহির্ভূত হত্যা বলেন, বা আমরা যেগুলা এখন বলি ক্রস ফায়ার, সেগুলো কতটা কার্যকর সন্ত্রাস দমনে? এই বিষয়ে আপনার কাছে আসবো আমি বিরতির পর। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা আইন শৃঙ্খলা রক্ষা করতে কতটা সহায়ক? মোটেই সহায়ক নয়। এটা অনেকগুলো প্রশ্ন তৈরি করে। প্রথমত রাষ্ট্র সম্পর্কে এবং আইন এর শাসন সম্পর্কে। সুতরাং মানে কোনো ডেমোক্রেটিক রাষ্ট্রে বিচার বহির্ভূত কোনো রকম খুন, হত্যা এটা হওয়া উচিত না, এবং এদেরকে আইনের আওতায় এনে বিচার করেই তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এটাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রক্রিয়া। তো আমরা যত এই গণতান্ত্রিক মডেল থেকে দূরে সরে যাব, তত বেশি এরকম আইন বহির্ভূত হত্যা ঘটতে থাকবে। অবশ্যই। মানে একই প্রশ্ন আপনার কাছে রাখছি, আমি বেনজির ভাইয়ের কাছে একই প্রশ্ন নিয়ে যাব। না, মানে একটা হচ্ছে যে
এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানে এটার সাথে তো কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই যে এটা কোনো মানে ডেমোক্রেটিক সোসাইটিতে এটা কোনো সমাধান হতে পারে না। যেইটা সমাধান সেটা হচ্ছে খুব পরিষ্কার। কিন্তু একটু বলে রাখি, আবার একটা মানুষ, এক শ্রেণীর মানুষের কিন্তু আবার এটার প্রতি একটা সমর্থন আছে। খুবই খুবই সঠিক, মানে আপনি সেই সমর্থনটাও যেটা কি বলেছেন কোত্থেকে? যে এই যে ক্রস ফায়ার, যেটা র্যাব আপনার 2004-এ প্রতিষ্ঠার পর থেকে ক্রস ফায়ার নামে যে জিনিসটা চালু হলো, সো অদ্ভুত হচ্ছে যে আপনি মানবাধিকারের জায়গা থেকে দেখেন, আপনি গণতান্ত্রিক চর্চার জায়গা থেকে দেখেন, আপনি আইনের বিচার বা আইনের শাসনের জায়গা থেকে দেখেন, এটা কোনোটাই গ্রহণযোগ্য না। কিন্তু অদ্ভুত হলো সাধারণ মানুষের কাছে এক ধরনের এটা একটা জনপ্রিয়তা সাধারণ আছে। মানুষ বলবো না, এক শ্রেণীর মানুষ বলা। তার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে আমার বিচার ব্যবস্থাটা এত বেশি দীর্ঘসূত্রিতা এবং সেখানে আপনাকে এত বেশি হয়রানি হতে হয়, সো মানুষ মনে করে যে যারা ক্রিমিনাল হিসেবে খুবই পরিচিত এদেরকে মেরে ফেলো, এরকম একটি ধারণা। মানে দ্যাটস ওয়াই যে ওই ক্রস ফায়ারের আপনি একটা সমর্থন এক শ্রেণীর মধ্যে আছে, এবং জরিপ করলে অনেকে বলে যে মেজরিটি পিপুল হচ্ছে এটার পক্ষে বলে। কিন্তু ঘটনা হচ্ছে যে এটা আপনি হয়তো এখন কেউ সমর্থন করছে বলে সেটাকে ধরে আপনি এটার পক্ষে দুটো কথা বলতে পারেন, কিন্তু এইটা আপনার আলটিমেট সমাধান কিনা এটা নয়। আপনার আলটিমেট সমাধান হচ্ছে আপনার জুডিশিয়ারিতে যদি দীর্ঘসূত্রিতার সমস্যা থাকে, সেখানে যদি কোনো অনিয়ম দুর্নীতির কোনো ব্যাপার থাকে, আপনার পুলিশি যে সিস্টেমটা আছে পুলিশের, সেইখানে যদি কোনো অনিয়ম দুর্নীতি এবং কোনো কিছু ল্যাকিংস থাকে, সেগুলিকে দূর করে আপনি প্রপার সিস্টেমের মধ্যে নিয়ে আসবেন, যেন একজন অপরাধী যেই মুহূর্তে অভিযুক্ত হবে তার থেকে খুবই দ্রুত সময়ে আপনি তার বিচার নিশ্চিত করবেন, রাইট? তাইলে হবে কি, অপরাধীরা বুঝবে যে আমি অপরাধ করে এই সোসাইটিতে পার পেয়ে যাই না। কিন্তু প্রবলেম কি হয়েছে, অপরাধ করে যে এই সোসাইটিতে পার পাওয়া যায়, এটা আমরা 71-এর পর থেকে 42 বছরে অনেক অসংখ্য উদাহরণ আমি দিতে পারি যে আমরা এই প্র্যাকটিসটা করেছি। দ্যাটস ওয়াই আজকে ক্রাইমের চেহারাটা এই জায়গায় এসেছে। বিচার ব্যবস্থায় আইনের শাসন বলে যেটা বলি, সেটার প্রকৃত আইডিয়াল সিচুয়েশনটা দেখি না। আইন শৃঙ্খলা রক্ষায় যে ভূমিকাটা, সেই জায়গাটায় আমরা অনেক উইকনেস দেখি। সো এখন ঠিক এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে আপনি আসলে যে হচ্ছে না, কারণ জিনিসটা থামছে না তো। আপনার ক্রাইম কখনো বাড়ছে কমছে এটার পরিসংখ্যান দেখলে, এবং বড় ধরনের ক্রাইমও হচ্ছে, পেটি ক্রাইম তো হচ্ছেই। সো সলিউশন কিন্তু হচ্ছে না। আমি যদি বলেন 4 সালে র্যাব হয়েছে, ক্রস ফায়ার হয়েছে শত শত, এরপরে আজকে 14 সাল, তাতে কি আমার দেশে অপরাধ মানুষের সেন্স অফ যে ইনসিকিউরিটি সেটা কি কমে গেছে? নো। আমার কি অপরাধ কমে গেছে? না, বড় বড় অপরাধ হচ্ছে। সো আমাকে আসল সমাধানের জায়গাটায় যেতে হবে। আমার বিচার ব্যবস্থাকে ঠিক করতে হবে, নিয়মতান্ত্রিক সমাধানের কথা বলছেন নিয়মতান্ত্রিক আপনি। সমাধান, যেটা আইন এবং মানে আইনের শাসনের সাথে আমি একটু সংগতিপূর্ণ বেনজির আহমেদের কাছে গণতন্ত্রের শুনে সাথে, আসি। প্লিজ। বিষয়টা এরকম, যারা মানিক বললেন যে যেখানে বিচার ব্যবস্থা ভালো সেখানে কোনো ক্রাইম টাইম আর হবে না, কারণ বিষয়টা কি তাই? বিষয়টা কি তাই? বোধহয় তাই না। ইউএসএ তো আমার দেশে একটা বিচার সম্পন্ন হতে গড়ে 8 থেকে 10 বছর লাগে, আর যুক্তরাষ্ট্রে লাগে হচ্ছে মাত্র 8 মাস। 8 থেকে 9 মাসের মধ্যে বিচার শেষ হয়। ওখানে কি ক্রাইম নাই নাকি? ওখানে তো এবং ওখানে তো দুই ধরনের বিচারই আছে। একটা হলো যে জেলের ব্যবস্থা, আর আমেরিকানরা ওই জেলের থেকে বেশি পছন্দ করে হচ্ছে ফাইন করার ক্ষেত্রে, কারণ তারা মনে করে রাষ্ট্রের ব্যয় একজনকে ভিতরে না রেখে বরঞ্চ ওর কাছ থেকে টাকা দায়ী করা এটা রাষ্ট্রের জন্য ভালো। তো ওদের ফিলসফিটা ওই ধরনের। আর এখন আসি অন্য কথায়, তার মানে ওইটা কিন্তু আবার যে আমরা বলছি এটা কিন্তু যে আদার সাইড অফ দ্য কয়েন, যে যেখানে বিচার ব্যবস্থা খুব পারফেক্ট সেখানে ক্রাইম থাকবে না, এটা কিন্তু তা না। ক্রাইম সব সোসাইটিতে আছে, থাকবে, কম আর বেশি। কম আর বেশি। এখন আসি আমরা আমার সোসাইটির যে পরিস্থিতির কথা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তাহলে কি বিচার অন্তর্ভুক্ত কোনো হত্যাকাণ্ড আছে? প্রশ্ন আমরা বলছি বিচার বহির্ভূত, তার মানে তার উল্টা দিকে কি? তাহলে বিচার অন্তর্ভুক্ত কোনো হত্যাকাণ্ড মানে অ্যাপ্রুভড কোনো হত্যাকাণ্ড আছে নাকি? এখন এই প্রশ্ন আমি করব। আর দুই নম্বর প্রশ্ন, হত্যাকাণ্ড না, বিচার করাটাই এখানে বোঝানো হয়েছে, বিচারের মুখোমুখি হোক, কিন্তু সেখানে বিচার যখন আমরা বলি আমরা হত্যাকাণ্ড দুই প্রকার, আমরা যেভাবে কথাটা বলি উপস্থাপন করি তাতে আমরা বলতে চাই যে হত্যাকাণ্ড দুই প্রকার, একটা হচ্ছে বিচার বহির্ভূত আর বিচার অন্তর্ভুক্ত। তাহলে হবে নিশ্চয়ই। তাহলে কেন আমাদের আইনি প্রক্রিয়ায় কারো মৃত্যুদণ্ড হলে প্রাণ সংহার করার আইনের মধ্যে ফাইন। তাহলে আমি যদি আইন নিয়ে কথা বলি, ওটা হত্যাকাণ্ড না, ওটা সেটা আমি এই শব্দটা বলছি, আপনি প্রাণ সংহার আমাদের কমিশনার সাহেব ইজ রাইট যে যদি এইরকম ভাবে ফ্রেজটাকে ব্যবহার করা হয়। আবার যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আবার একটা আসি, যেটা বলেন আইনসম্মত ভাবে কাউকে কি বলে মৃত্যুদণ্ড দেওয়া, ঠিক আছে না, এটা কিন্তু আপত্তি নাই অবশ্যই। তাহলে ঠিক আছে না? তাহলে যখন পুলিশের সঙ্গে কারো কি বলে যুদ্ধ বিগ্রহে মানে এনকাউন্টার অথবা গোলাগুলিতে মারা হলো, তখন আপত্তি কেন?
এটাও তো আইনসম্মত। বাংলাদেশের আইন তো এই ক্ষমতা পুলিশকে, ল এনফোর্সকে দিয়েছে। আমাকে অস্ত্র দেওয়া হয়েছে কি ডাঙ্গুলি খেলার জন্য? না, নিশ্চয়ই না। অবশ্যই যখন গুলি করার জন্য। পুলিশের- গুলি ইটস নট হয় ডেঞ্জারাস থিং। গুলি করলে মানুষ মারা যাবে, এবং সেই মারা যাওয়ার এখতিয়ার ক্ষমতা কিন্তু আমাকে দেওয়া হয়েছে, আইনে দেওয়া হয়েছে। তাহলে কেন কথা বলা হচ্ছে? আসলে কি জানেন, 1973 সালে রবার্ট ম্যাকনামারা যখন এই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হয়ে আসলো, ওই যে ভিয়েতনাম যুদ্ধে মার খাওয়ার পরে তাকে এখানে নিয়ে আসা হয়। উনি কেনিয়া নাইরোবিতে একটা মজার বক্তৃতা দিয়েছিলেন। তখন কেবল ওই ইয়াতে আপনার ওই যে উপনিবেশ দেশগুলো ভাঙতে শুরু করেছে, নব্য স্বাধীন দেশ হওয়া শুরু করেছে, এবং এরা সব আমেরিকান লবির এগেনস্ট। এরা সব অন্তর্ভুক্ত হলো কেউ, আর বিশাল একটা অংশ গ্রুপ নন অ্যালাইন্ড মুভমেন্টে আসলো, আর একটা বড় অংশ গেল হচ্ছে সোভিয়েত ব্লকে চলে গেল। কারণ কি, মূলত সোভিয়েত ব্লক এবং নন অ্যালাইন্ড মুভমেন্টে ছিল হচ্ছে স্বাধিকার আন্দোলনের পক্ষে। তখন এই একটা বিখ্যাত বক্তৃতা বা আই ডোন্ট নো কিভাবে বলবো আর কি, বা কুখ্যাত হোয়াটএভার একটা বক্তৃতা করেছিলেন রবার্ট ম্যাকনামারা। তিনি বলেছিলেন যে তৃতীয় বিশ্বে অনেক নতুন দেশ স্বাধীন হয়েছে, যেগুলোর সরকারগুলো পশ্চিমের স্বার্থের সব না, মানে নট কি বলে কম্পেটেবল টু দ্য ওয়েস্টার্ন ইন্টারেস্ট। তো সেই জন্য আমাদেরকে ওই সমস্ত দেশগুলোতে এখন ওই যে এনজিও কনসেপ্টের ধারণা সে নিয়ে আসে, এবং তারপর থেকে কিন্তু এনজিও কনসেপ্ট চালু হয়, এবং এই এনজিও চিল্লাফাল্লা করে বেশি। এই এই 2013 সালের জানুয়ারি মাসেই সমস্ত আমেরিকাতে 44%-কে, জি বুঝতে পেরেছি। আমার আরেকটা না, না, আমি শেষ করি। আচ্ছা, সম্পর্ক 2013 সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে 44 জনকে মারা গেছে ল এনফোর্সমেন্টের সঙ্গে গোলাগুলিতে মারা গেছে। আপনার যখন লন্ডনের টিভিতে বম ফাটে, তখন একটা নিরীহ একটা লোককে শুধুমাত্র হ্যাবার্সে থাকার কারণে গুলি করে মেরে ফেলানো হয়েছে। মানে যখন সিচুয়েশন তৈরি হবে তখন সারা বিশ্বেই পুলিশের কাজ করে। ঠিক আছে, এখন Law enforcement এই কাজ করে। 2004 সাল থেকেই কেন এটা স্কাই রকেট হলো? তার আগে তো এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, কোনো ওঠেনি সেইটা নিয়ে। আর তাছাড়া এই হত্যাকাণ্ডগুলো যেগুলো বলা হচ্ছে, সেগুলো কিন্তু দেখা গেল একটা সময়ের পরে হঠাৎ করে এই ধরনের হত্যাকাণ্ড বেড়ে গেছে। এইসব নানা কারণেই জনমনেও প্রশ্ন, এবং তার আগে কি ক্রিমিনাল ছিল না, এবং পুলিশ তার আগে পুলিশের গোলাগুলি মারা গেছে। কিন্তু সেটা বোধহয় এটার স্পষ্ট উত্তর পেতে পারেন ওই ডেমোক্রেসির একটা স্কেল যদি তৈরি করে আপনি দেখেন যে আমরা ওই স্কেলের কোথায় আছি। এখানে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে গোটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা, যেখানে পুলিশ, কোর্ট, আইন, প্রিজন সব কিছু ইনভলভ, এইটা যখন রাজনৈতিকীকরণ হয়ে যায়, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের বিশেষ স্বার্থ বা তার উদ্দেশ্য সাধন করবার জন্য এটাকে ব্যবহার করা হয়, তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে। আদারওয়াইজ আমরা কিন্তু রাষ্ট্র এবং সরকার, রাষ্ট্র এবং ক্ষমতাসীন দল, এর মধ্যে পার্থক্য কিন্তু আমরা করি না। এই করাটা কিন্তু অবশ্যই। আমি বেনজির ভাইয়ের কাছে যাচ্ছি অন্য ভিন্ন প্রসঙ্গে, সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে আসি, যেটা নিয়ে কথা হচ্ছিল শুরুতে, যে এই রমজান মাসে যানজট, ঘরমুখী মানুষের যে নিরাপত্তা, এবং ঘরে যে ফেরার পথে যে বিড়ম্বনা, তার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা, এই যে এই বিষয়গুলো, এগুলোর জন্য আপনাদের পদক্ষেপগুলো কি কি নিয়েছেন যদি একটু বলতেন? আমরা এটা পদক্ষেপগুলোকে আপনারা দেখেছেন যে বিগত বছরগুলোতে এই কাজগুলো তো আমরা করেছি। তো এবছর যেটা আমরা করার চেষ্টা করছি হচ্ছে মার্কেটগুলো, যে আমরা জানি যে ফার্স্ট রমজান থেকে মূলত শপিং শুরু হয়ে যায়। সো সিকিউরিটি অফ দি শপিং মলস এটা একটা বিষয়। আবার সিকিউরিটি অফ দি স্ট্রিটস, কারণ একজন বাড়ি থেকে বাসা থেকে বেরিয়ে এসে শপিং মলে যাবে, শপিং করে ফিরে যাবে। সো সিকিউরিটি অফ দি স্ট্রিটস, সিকিউরিটি অফ দি মলস। তারপরে আবার কি পাড়া মহল্লার সিকিউরিটি বিষয় আছে, কারণ এই যে একটু আগে আমরা শুনেছি যে এই সময় চোর যারা বাটপার তাদেরও কিন্তু ঈদ করার বিষয় আছে, সো তারাও চেষ্টা করে এই সময় কিছু করার জন্য, সেই বিষয় আছে। তারপরে তারাবির সময় প্রচুর মানুষ বাসা থেকে বেরিয়ে আসে, তারাবি পরে রাত্রে 10টা-11টার দিকে বেরিয়ে বাসায় যায়, এদের সিকিউরিটি বিষয় আছে। অনেকে আবার সেহরি করার পরে ফজর ওয়াক্তে নামাজ পড়তে মসজিদে আসে, আবার বাসায় ফিরে যায়, তাদের সিকিউরিটির বিষয় আছে। তো আমরা এই সামগ্রিক বিষয়টাকে মাথায় রেখে আমাদের সিকিউরিটি প্ল্যান করেছি, এবং একই সঙ্গে আবার এই যে মার্কেটগুলোর সামনে হিউজ গাড়ি, আর আমাদের একটা অদ্ভুত স্বভাব রয়েছে, একটা জামা কেনার জন্য আমরা সারা ঢাকা শহরে যত মার্কেট আছে সব আমরা রেকি করি আর কি। তো এইটা অনুরোধ করবো আমাদের নগরবাসীদের, যত বেশি ক্রিস ক্রস করবেন তত বেশি কিন্তু ট্রাফিক জ্যামে তৈরি হবে। নগরবাসীর প্রতি আপনার যে অনুরোধগুলো বা টিপগুলো, এগুলো আমরা একটু পরে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে আসি। ওকে, অলরাইট, নিচে একটা বিরতি, সাথেই থাকুন।
পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বেনজির আহমেদের কথা প্রসঙ্গে উনি বলছিলেন যে ঈদটা অপরাধীদের জন্য একটা তাদেরও ঈদ করার বিষয় থাকে, সেজন্য তারা হয়তো এই সময় একটু বাড়তি তৎপরতা দেখায়। এই বিষয়টা কি সারা পৃথিবীতে একই রকম, যে উৎসব বা এরকম কোন একটা সময়ে যখন মানি ফ্লোটা বেশি হয় সেই সময় অপরাধীরা তৎপর হয়ে ওঠে? এটা কেবল উৎসবের বিষয় না, যখনই অপরচুনিটি তৈরি হয়, যেখানেই ক্রাইম করবার মতো ঘটনা এবং সুযোগ থাকে, সেখানে ক্রাইমগুলো ঘটে। এবং যেই কারণে আমাদেরকে যেটা করতে হয় যে ভিজিলেন্সটাকে বাড়াতে হয়, ক্রাইম কমে যায়। মানে পুলিশ পেট্রোল যখন বাড়ায়, ক্রাইম কমে। আইন যখন কঠোর হয়, ক্রাইম কিছুটা কমে। সুতরাং এগুলো যেটা বলছে যে মূলত যে আপনার অপরাধ করবার সুযোগটা যদি আপনি কমিয়ে দিতে পারেন, তাহলে অপরাধ প্রবণতাটাও কমে যাবে। ওকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো তাদের কাজ করবে, তার পাশাপাশি সাধারণ মানুষের, মানে আমরা যারা সাধারণ জনগণ, তাদের কি করণীয় মনে করেন? এই যে এই ধরনের ক্রাইম, চুরি, ছিনতাইকারী, এগুলো থেকে রক্ষা করা, তাদেরও কি দায়িত্ব নাই যে একটু বেশি বাড়তি সাবধানতা, বাড়তি সতর্কতা? না, এটা তো ওই যে কি জানি আপনার এই 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 সাবেক হোম মিনিস্টার প্রবাবলি সারা খাতুন, আমি যদি ভুল না করে থাকি, উনি একবার বলেছিলেন নিজের বাড়ি যাওয়ার আগে ভালো মতো বাড়ির তালা মেরে যেতে সবাইকে, যেন চোর টোর ডাকাত না হয়। সো এটা হচ্ছে, যদি আমি কোট করি উনাকে, এটা হচ্ছে একটা মানুষের দায়িত্ব। বাট দ্য পয়েন্ট ইজ যে আসলে ল অ্যান্ড অর্ডারটা কন্ট্রোল করার মূল দায়িত্বটাই হচ্ছে ডিএমপি নিজেও পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, ল এনফোর্সিং এজেন্সির। আর সাধারণ মানুষের দায়িত্ব ডেফিনেটলি, যেহেতু একটি অপরাধ প্রবণতা এই সোসাইটিতে অনেক বেশি, সবাই যার যার বাড়িঘর নিরাপদ রাখে, সেটা তো একটা দায়িত্ব। তবে আরেকটা যেটা সমস্যাটা যেটা হয়, যে দেখেন ক্রাইমটা তো হয় আমার সোসাইটির ভেতরে, হয় আমার প্রতিবেশী, আশেপাশের চেনা পরিচিত লোকই করে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেই নাগরিকদের এই ক্রিমিনালের এগেইনস্টে আপনার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে হেল্প করতে পারে, পুলিশের মূল দায়িত্ব হলেও, সেই হেল্পেও এগিয়ে আসে না। কেন জানেন? বিকজ অফ আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, সে হেল্প করতে গেলে যে হেল্পটা করতে আসে সে নিজে পরে বিপদে পড়ে এবং হয়রানির শিকার হয়। এরকম মানে আমি নিজে, আমার মনে আছে যে আমাকে একটা জায়গায় একটা অপরাধের ঘটনা ঘটছে, আমি ওটা উইটনেস হয়ে গেছি। আমাকে পুলিশ কতক্ষণ আসার পরে আমাকে জানতে চাইলো যে এখানে কি হয়েছে এবং কে কে কি হয়েছে। তা আমি একবার যখন বলা শুরু করলাম, একজন বলল এ সব জানে, এটা ধরে নিয়ে যাও। তো আশ্চর্য কথা, আমি জানি মানে আমি জাস্ট দেখে আমি বলতেছি। সো জিনিসটা হয় কি, ওয়েন ইউ ডিল লাইক দিস, তখন হয় কি সাধারণ মানুষের একটা খামাখা আমি হয়রানিতে পড়বো, আমি বিপদে পড়বো, এবং ক্রিমিনালের বিচার হবে না, উল্টা ক্রিমিনাল আমারে চিনবে, এরপরে বাইরে এসে আমারে মারবে। সো এই যে দেখেন যে বোথ সাইড, যেই সাইডে আপনি নাগরিকটা হেল্প করতে পারে, সে হেল্পও তখন করা থেকে বিরত হয়। সো তার একটা নাগরিক রেসপন্সিবিলিটি যে জিনিসটা, সেই জায়গাটায় খুব একটা কন্ট্রিবিউশন থাকে না। সো বাট এই সমস্ত কিছু ডিপেন্ড করে, আমি ওইটাই বললাম যে আপনাকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আগাতে হবে। ক্রাইমের পেছনে পলিটিক্যাল পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে, এটার এক নম্বর। কমিটমেন্ট থাকতে হবে, অনেস্টি। আমি নারায়ণগঞ্জে ফর্মালি, মানে সাবেক অনেক পুলিশ কর্মকর্তা, ইভেন র্যাবের কর্মকর্তা কয়েকজনের সাথে কথা বলে জেনেছি যে দ্য মেইন প্রবলেম ইজ অনেস্টি। অনেস্টি হলে আপনার যে লজিস্টিক অ্যান্ড দ্য ট্রেনিং এবং ইভেন দ্য ম্যান পাওয়ারের যে শর্টেজ, সেটা দিয়েও আমাদের ক্রাইম কমব্যাট করা সম্ভব। এখানে আরেকটা জিনিস বাট বলতে দ্য পারি, কমিটমেন্ট এন্ড দ্য অনেস্টি ইজ এ মূল দুর্বলতার জায়গা। এন্ড দ্য পলিটিক্যাল আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটু বেনজির আহমেদের কাছে যেতে চাচ্ছি। যে বিষয়ে আপনি বলছিলেন যে ঈদের সময় মানুষের টাকা লেনদেন বেড়ে যায়, মোবিলিটি বেড়ে যায়, বাড়তি টাকা রাত বিরেতে বাড়ি ফিরতে, এইসব বিষয়ে ক্রেতা, ব্যবসায়ী, সাধারণ মানুষ, তাদের প্রতি আপনাদের কি পরামর্শ? সবাই আসলে আমাদের সম্মিলিতভাবে এটা করতে হবে। মূলত ল এনফোর্সমেন্ট অংশীদারিত্বের বিষয়, পুলিশের সঙ্গে কমিউনিটির অংশীদারিত্ব। এইটা না হলে শুধুমাত্র পুলিশদের বিশ্বে কোথাও ল অ্যান্ড অর্ডার ঠিক হয় নাই। তো এটা করতে হলে অবশ্যই নাগরিকদের মধ্যে একটা, যেটা আমরা শুনলাম যে আস্থার সংকট থাকলে ওটা দূর করে একটা আস্থার মেলবন্ধন তৈরি করতে হবে, এবং দ্যার শুড বি এ ভেরি গুড কোঅপারেশন বিটুইন দি কমিউনিটি অ্যান্ড দি পুলিশ। এটা করতে হবে। তো আমরা এই যেগুলো সমস্যা যেগুলো আমাদের দেশে হয়, এগুলো সবগুলোই নিয়ে কিন্তু আমরা এগুলোকে অ্যাড্রেস করি। টাকা লেনদেন উই উইল প্রোভাইড সিকিউরিটি। আমাদেরকে আমরা বারবার অনুরোধ করি, যখনই আপনারা বড় অঙ্কের টাকা নেবেন দয়া করে, এবং ব্যাংকে গিয়ে ম্যানেজারকেও বলে আসা আছে, রিকোয়েস্ট করা আছে, আমাদের ব্যাংকের মধ্যে স্টিকার লাগানো আছে টেলিফোন নাম্বার দিয়ে, যে লোক আমাদেরকে এই যে কেন যে নেয় না, আই ডোন্ট নো। এই যে আমরাও দেখেছি যে আপনারা ফোন নাম্বার দিয়ে দেন, রাইট। আপনারা কেমন সাড়া পান? আমরা পাই, কিন্তু আমরা চাই যে আরো বেশি বেশি করে, উই ওয়ান্ট টু সিকিউর দ্য ইন্টারসিটি, এবং এটা করতে গিয়ে আমরা উই ওয়ান্ট টু রিয়েলি সাপোর্ট আওয়ার পিপল। তো এটা আমাদের মনে হয় যে, অনুরোধ করবো আমি সবাইকে, দয়া করে আপনারা সাপোর্টটা নেবেন আমাদের কাছ থেকে, অবশ্যই নিলে আমাদের জন্য ভালো আর কি।
আমরা অনুরোধ করব যে যে সামনে ট্রাফিক যে বিষয়টা আছে, এই মধ্যে ঢাকা শহর অসংখ্য জায়গায় অনেক খানাখন্দ গর্ত হয়ে পড়ে আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক চলতেছে। মগবাজারে এখানে এই বলতে গেলে হাবিয়া দোজক, ওইখানে আপনার ওই যে কি বলে আপনার যাত্রাবাড়ি ফ্লাইওভার নিচে রাস্তা, ওখানেও পুকুর। তো এগুলো বন্ধ করার জন্য আজকে আমরা সবাই বসছিলাম, মিটিং করেছি, আমরা অনুরোধ করেছি এগুলো বন্ধ করা দরকার। এবং আমরা চাই যে ট্রাফিকের বিষয়ে আমাদেরকে সাপোর্ট করতে হবে, কোঅপারেট। অবশ্যই। জি, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামীকাল এই সময়ে। শুভরাত্রি।